আমরা যেটাকে বলি ভেলা, এখানে লাশ ভেসে দিচ্ছে। লাশ কোথায় যাবে? মাটি দেওয়ার মতো জায়গা নেই। এরকম কাহিনী আমরা দেখেছি। দর্শক সকলকে স্বাগতম ভোরের পাতা বিনোদন আড্ডায়। আমরা প্রতিনিয়তই নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হই। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা নতুন একজন অতিথিকে নিয়ে এসেছি, যিনি সবসময় বিনোদন জগতে বিনোদন মানুষদেরকে আনন্দ দিয়ে থাকেন। আমাদের সাথে আজকে হাজির হয়েছেন আমরান হোসেন ভাই। স্বাগতম আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখেছি যে বন্যা দুর্গত যে মানুষ সেই মানুষদের পাশে প্রথম থেকে আপনি তাদের সাথে ছিলেন। আমরা একটু তাদের সঙ্গে ছিলেন, ফেনীতে গিয়েছিলেন, কুমিল্লা নোয়াখালীতেও গিয়েছিলেন আপনি। আমরা সেখানের পরিস্থিতি কি দেখেছেন আমরা সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। সেই সম্পর্কে জানতে গেলে অনেক কিছু আসলে বলতে হয়। সেটা হচ্ছে যে আমার জন্মটা হয়েছিল বন্যার সময় 1997 শেষের দিকে, 98 দিকে যখন বন্যা হয়। তো আমাদের পরিবার একদম গ্রামের দিকে ছিল। তো সেই সময় নাকি আমাকে কোলে নিয়ে স্কুলে ছিলেন আমাদের পরিবার সবাই, আমাদের এলাকায়। সেই সময় থেকে আমি যখন শুনি তখন আমার কাছে মনে হয়েছে যদি কখনো আমাদের দেশে এরকম হয় আমি যেন বন্যার্ত মানুষের পাশে থাকতে পারি। তো সেটাই একটু চেষ্টা করেছিলাম। তো প্রথম আমরা গিয়েছিলাম হচ্ছে ফেনীতে। ফেনীতে খুবই খুবই বাজে অবস্থা। আমরা ওই দিন ছিলাম বগুড়াতে কেন গেছিলাম? আমাদের এই 5 তারিখে অর্থাৎ 5 আগস্টে যখন ছাত্র আন্দোলন যখন চলছিল শেষ দিন, যাত্রাবাড়িতে একজন মারা যায়। তো তার পরিবারের সেই ছিল একমাত্র ইনকামের আয়ের উৎস। তো তার ওয়াইফ 7 মাসের হচ্ছে প্রেগনেন্ট। তো আমি এটা প্রথম আলো নিউজ পাই। তারপরে আমি তার পরিবারকে হেল্প করার জন্য ঢাকা থেকে চলে যাই দেখতে। তখন আমি ভাবলাম যে আমি বাড়িতে যাব, মাকে দেখে আসবো। বগুড়া থেকে নওগাঁ ডিস্টেন্স খুবই মানে কম। তো যাওয়ার পরেই বন্যার অবস্থা বাজে। তো বন্যার নিউজ শুনতেছে, মানুষ না খেয়ে আছে, বন্যায় মানুষ ডুবে যাচ্ছে। ফেনী, সেই সময় ফেনীতেই বেশি বন্যা ছিল। তারপরে আমি মাকে কথা দিয়েছিলাম যে মা আমি বাড়ি আসবো। মাকে পরে বললাম মা আমি একটু ফেনীতে যেতে চাই, পরে আসি। মা আমাকে বললেন ঠিক আছে তুমি যাও। এরপরে আমি ওই রাতেই বগুড়া থেকে ঢাকায় আসি। ঢাকা থেকে আমার ছোট ভাই মিরাজ আছে, তাকে বললাম তুমি সবকিছু রেডি করো। রেডি করার পরে আমরা ওই রাতেই রওনা দিয়েছি এবং ফেনীতে গেছি। ফেনীতে খুবই বাজে অবস্থা যাওয়ার পরে। আমরাও দেখেছি একদম অনেক ম্যাক্সিমাম বাড়ি কিন্তু ডুবে গিয়েছিল। আমরা যখন ফেনীতে যাই, যাওয়ার পরে কিন্তু নেটওয়ার্ক বন্ধ। ফেনীতে নেট ছিল না। তো ফেনীতে যাওয়ার পর শহরেই পানি একদম ফুল, একটা মানুষ ডুবে যাবে। হ্যাঁ। তো আমরা খাবারটা হচ্ছে ফেনী শহর থেকে রেলগেট জুম্মা মার্কেটে নিয়ে যাব। তো সেই জায়গাতে নিয়ে যাব। আমরা একটা স্পিড বোট বা নৌকা কোনো কিছু পাইনি। একটা ভ্যান পেয়েছিলাম, সেটা অনেক কষ্ট করে। তো পানি মানে মানুষের আহাজারি, শুধু বাড়ি ঘর না, মানুষ ডুবে গেছিল, মানুষ ভেসে যাচ্ছিল, মানুষের লাশ ভেসে যাচ্ছিল, এরকম কাহিনী। সে জায়গায় নেটওয়ার্ক ছিল না। আর কি সেই জায়গায় কোনো ধরনের বিপদের সম্মুখীন হয়েছিলেন কিনা একটু যদি আমরা একটু জানতে চাই যে আসলে এটা একটু হয়তো বিস্তারিত হয়ে যাবে। বিষয়টা হচ্ছে তাহলে আমাকে প্রথম থেকে বলতে হয়। হ্যাঁ শুনি। এটা হচ্ছে আমরা রাতে যখন নামার পরে খাবারটা নিয়ে যাবো করার, আমরা খাবারটা নিয়ে যেতে পারতেছি না, কারণ অনেক পানি। আর এত পরিমাণে খাবার আমরা তো মাথাও নিয়ে যেতে পারছি না, আমাদের এই পর্যন্ত পানি। তখন আমরা অনেক কষ্ট করে অনেক নৌকার হাত পা ধরেছি। নৌকা যারা চালায় বলছে ভাই আমাদের নৌকার সমস্যা, আমাদের স্পিড বোটের ঝামেলা, সারাদিন কাজ করছি। আর সবাই কিন্তু বসে আছে সিরিয়াল হয়ে, কেউ কিন্তু যাচ্ছে না। অনেক অবহেলা ছিল তাদের। পরবর্তীতে আমরা একটা ভ্যান ঠিক করি। সেই ভ্যানের ভাড়া চাই 1200-1500 টাকা করে পার ট্রিপ। তো এখন কী করবো, বাধ্য হয়ে সেই ভ্যান নেওয়া। সেই ভ্যানে আমরা খাবার নিয়ে যাই। রাতে আমরা প্যাকেটিং করতেছি। ওই রাত 12টা-2টার দিকে দেখি ডাকাতের শব্দ, ডাকাতি করতেছে মানুষজন। এত পানি, ডাকাতের শব্দ, চারদিকে ডাকাত ডাকাত ডাকাত। আমরাও ভয়ে আছি, আমরা বাইরে থেকে গেছি। এরপরে আমরা বাইরে বের হলাম, দেখি লাশ ভেসে যাচ্ছে। অর্থাৎ কলার গাছ নিচে শোনো, আমরা যেটাকে বলি ভেলা, এখানে লাশ ভেসে দিচ্ছে। লাশ কোথায় যাবে? মাটি দেওয়ার মতো জায়গা নেই। এরকম কাহিনী আমরা দেখেছি। এবং খাবারটা নিয়ে যাই, আমরা এখানে জমা করি, সারা রাত থাকি, সারা রাত প্যাকেটিং করি। সকালবেলা আমরা তো খাবারটা নিয়ে যাব, কোথায় নিয়ে যাব? আমরা দূরে যেতে চাই, কিন্তু আমাদের কাছে স্পিড বোট নাই। বিশ্বাস করো ভাই, এত রিকোয়েস্ট করেছি, কান্না করছি যে ভাই আমাকে একটা স্পিড বোট দেন, আমি মানুষকে রক্ষা করতে চাই। আল্লাহর রহমতে আমি নিজের জীবন নিয়ে রিস্ক নিতে চাই, কারণ আমি সাঁতার কাটছি, কারণ আমি ছোটবেলা থেকে আমি গ্রামে মানুষ হয়েছি। সো আমার কোনো ভয় নেই, আমাকে কেউ একটা স্পিড বোট দেন। টাকা নেবেন 20-30 হাজার নেন, আমাকে দেন। কেউ দেয়নি।
সবচেয়ে বড় সমস্যা ছিল স্পিড বোট বা নৌকা, ওরা ব্যক্তিগত লোকগুলোকে বেশি উদ্ধার করছে। তোমার পরিচয় তুমি করছো, আমরা পাইনি, অনেক চেষ্টা করে পাইনি। তখন 10টা-11টার দিকে আমরা ছোট্ট একটা ডিঙ্গি, ছোট্ট একটা কাঠের ডিঙ্গি, ওরাও স্টুডেন্ট ছিল, নিয়ে যাচ্ছিলো, আমরা অনেক রিকোয়েস্ট করে সেই ডিঙ্গিটা পাই। এরপরে আমরা ডিঙ্গিতে কোনোভাবে খাবার পানি কাপড় নিয়ে আমরা একদম 5 থেকে 6 কিলো ভিতরে যাই ভাই, প্রত্যেকটা জায়গাতে পানি। আমরা লাইফ জ্যাকেট ছিল আমাদের, আমরা যেভাবে হোক ডিঙ্গিটা ধরে ধরে ভিতরে যাওয়ার চেষ্টা করছি। ভিতরে গিয়ে দেখি ভাই বাজে অবস্থা, একটা মানুষ খাবার পায়নি, পানিতে বন্দি। এই হলো করুণ ইতিহাস। ভারত থেকে যে পানিটি এসেছে, এই বেশ কয়েকটি অঞ্চল কিন্তু রেহাই পায়নি। আমরা আরেকটু যদি জানতে চাই যে আপনি নোয়াখালীতেও গিয়েছিলেন, সেই নোয়াখালীর পরিস্থিতি কি ছিল এবং অবস্থা কেমন ছিল নোয়াখালীর? খুব বাজে ছিল পড়ানো। এখন তুমি বলতে পারো যে ভাই আপনার সব জায়গাতে বাজে, কারণ আমি বাজে জায়গায় গিয়েছি। আমার টিমকে বলা ছিল আমরা ওই জায়গাতে যাব যেখানে কেউ যায়নি বা কেউ যেতে পারে না। তো আমাদের টিমের প্রত্যেকটা সদস্য সেই কষ্টটা করে। বিশেষ করে আমি তাদের নামটা একটু বলি। এমদাদুল হক হৃদয় ভাই মিরাক্কেলের, উনি থাকাতে আমার সাপোর্টটা বেশি হয়েছে। এরপরে আমার ছোট ভাই মিরাজ, আমার ডান হাত বলা যায়, আমার বন্ধু নুরি আলম শেখ, সে থাকাতে আমার অনেক অনেক সাহস হয়েছে। এরপর আমাদের টিমের কোচি ভাই, কোচ খলিলুর রহমান কোচি ভাই আরেকটা টিমের হেড, সে আমাদের টিমে যোগদান করে এবং আমরা একসাথে কাজ করি। এরপর হচ্ছে আলামিন জগদ্দার সবুজ ভাই, একজন অভিনেতা, হাসো পারফরমার ছিলেন, এখন প্রযোজক, উনি আমাকে অনেক সাপোর্ট করেছেন। তো টাকা পয়সাতে সবাই সাপোর্ট করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা, কিন্তু এরা আমার টিম মেম্বার, অলওয়েজ আমার সাথে ছিল। তো নোয়াখালী যে কথাটা তুমি বললা, তার আগে আরেকবার বলতে হয় ফেনীর কথা। ফেনীতে আমি পরপর 2বার গিয়েছি, একদম পরশুরামের দিকে, সাগুরনাইয়ের দিকে, এদিকে খুবই বাজে অবস্থা ছিল। পরে আমরা খাবার নিয়ে গেছি সেখানে। তো আমার মনে হয় এবারে 24 সালে সবচেয়ে বেশি বন্যা কবলিত জায়গা হচ্ছে ফেনী। আর ফেনীতে গিয়ে আমরা সেই জায়গাগুলো দেখি। পরবর্তীতে আমরা যখন সেকেন্ড ডে ফেনীতে যাই, সেই ফেনীতে তোমার জেলা প্রশাসকের আমরা দেখি অনেক খাবার জমা আছে বা খাবার দিচ্ছে এখান থেকে, সেখানে গিয়ে দেখি অনেক মানুষ কান্নাকাটি। আমি লাইভ করেছিলাম ফেসবুকে, তারা খাবার পাচ্ছে না। কেন খাবার পাচ্ছে না? লক্ষ্মীপুরের অবস্থাটা কেমন দেখে এসেছেন? আসলে এইগুলো মানুষের জন্য আপনারা কতটুকু পেরেছেন, বা কি কি আসলে প্রয়োজন ছিল যে আর একটু হলে তাদের পাশে ভালো দাঁড়াইতে পারতেন, সহযোগিতা, এরকমটা কখনো কি মনে হয়েছে? আমি তোমাকে আগেই বললাম যে আমরা সেই জায়গায় গিয়েছি যেখানে কেউ যায়নি। দাসের হাটে গিয়ে দেখি, জানো তুমি ইতিমধ্যে হয়তো আমার ফেসবুকে দেখেছো, এত পানি, কারণ এই পানিগুলো বের হওয়ার জায়গা নেই। ফেনী, নোয়াখালীর সব পানি কিন্তু লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে, তো নিচু এলাকার জন্য পানিগুলো বের হচ্ছে না। আমরা যে জায়গাগুলো গিয়েছি একদম ভেতরের দিকে, খাবার পাওয়া যায় না, তো আমরা খাবার দিয়েছি। আর মনে হচ্ছে যদি আরো খাবার থাকতো, আরো টাকা পাইতাম, আরো যাইতাম। আজকে মনে হচ্ছে যদি আমার কাছে আরো টাকা থাকতো, আমি কালকে সকালে আরেকটা গাড়ি নিয়ে যাইতাম তাদের জন্য। আর তুমি যেটা বললা যে টাকা পয়সা বা আরো যদি পাইতাম, শোনো, আমাদের বাংলাদেশের মানুষ, এটা রেকর্ড, 24 সালের মতো কোনো সময় মানুষ হেল্প করেনি, সবসময় হেল্প করেছে, কিন্তু 24 সালটা রেকর্ড। এই বন্যার সময় মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছেন, আপনি দেখেন বিভিন্ন ফাউন্ডেশন অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছেন, তারা চেষ্টা করেছেন সেবা করার জন্য। কিন্তু আমাদের তো আর বড় ফাউন্ডেশন যে মানুষ লক্ষ লক্ষ টাকা দান করবে। আমাকে বিকাশে এমনও আছে 2 টাকা দিয়েছে, 2 টাকা, বিকাশে 2 টাকা দিচ্ছে আমাকে, 2 টাকা থেকে শুরু আমার বিকাশ। সে টাকাগুলো আমি জমা করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তো আমার কাছে যদি আরো টাকা থাকতো, আমি আমার টিমদেরকে নিয়ে আরো কাজ করতাম। আমার কাছে টাকা নেই, কারণ সর্বশেষ আমরা যখন লক্ষ্মীপুর যাই তখন আমার ট্যাগ ভাড়া ছিল না। ট্যাগ ভাড়া হচ্ছে 17 থেকে 18 হাজার টাকা। আমি একাই এক মতো সম্ভব, আমাদের টিমের সবাই চেষ্টা করছি, সবার সহযোগিতা নিয়ে। তো আমাদের ট্যাগ ভাড়া ছিল না। আমাদের টিমের অনেকে বলছে ভাই আজকে যাওয়া দরকার নেই। কেন? কারণ ট্যাগ ভাড়া নেই, আবার আরো টাকা লাগবে, খাওয়া দাওয়া খরচ, অনেক টাকা পয়সার একটা ফ্যাক্ট একটু বেশি দাঁড়ায় যায়। তো আমি না সবসময় ছোট থেকে একটা বড় কনফিডেন্স নিয়ে চলি। তো আমি বললাম আমার উপর ছেড়ে দাও, আমি যেহেতু 2-3 থেকে 3 লাখ টাকা তুলে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, এই ভাড়াটাও আমার কাছে আটকে হবে না। এরপর আমরা গাড়িতে চললাম, আমাদের আলামিন ভাইকে নক করলাম যে ভাই এই অবস্থা, তুমি দেখো যতটুকু পারো, তারপর আমি আসি। এরপর আমরা গেলাম। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আজকের অনুষ্ঠানটি এই পর্যন্তই। আপনি জানেন আমরা প্রতিনিয়তই নতুন কোনো অতিথিকে নিয়ে বিনোদন আড্ডায় আসি, আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভোরের পাতার সাথে থাকুন।